পলিটিক্স নিয়ে কসকসানি না করতে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় ওর কুরকুরে নিয়ে উঠছিল, ব্যাপার না। বাতের রোগীদের যেমন আমাবস্যার পূর্ণিমা বাতের ব্যথা জায়গায় ওঠে, তেমনি প্রভুপাদের কিছু বিশেষ বিশেষ সময় কুরকুরে নিয়ে ওঠে। ওরা নিয়ে কিছু বলতাম না, কিন্তু একটা ভিডিও সারিছে, এটা নিয়ে কিছু না কইলেই না। মুশকিল হইলো কইছে বিএনপি নিয়ে। বিএনপির ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না, দায়ও না, আমি বিএনপি করিও না। কিন্তু বিএনপি ব্যাশিং এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভুপাত করতেছে সেটা দেখায় দেওয়া দরকার, কারণ এটা দেশের জন্য জাতির জন্য জরুরি। আমি ওরে প্রভুপাত বলি কারণ ও হইতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি, বাংলাদেশে বিজেপির পলিসি পার্সু করে। ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিছে লাগিয়েছিল, এখন বিএনপির পিছে লাগিয়েছে। তো এটা এখন বিএনপির পিছে লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি। মানে বিজেপি এখন জানে যে আওয়ামী লীগ আর তো আসবে না, কিন্তু বিএনপি যেন না আসে ক্ষমতায়, এটাই হইতেছে বিজেপির পলিসি। ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ খারাপ, অবশ্যই ঠিক আছে, বিএনপি একই রকম খারাপ। বিএনপি একই রকম খারাপ একটা দল, এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, ফেয়ার এনাফ। তো প্রভুবাদ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শাসন নিয়ে কি কথা কবে পারছিল আপনারাই বলেন? তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটা হয়ে গেছিল, সেই সাহস হয় নাই। এখন ওর পৌরুষ জেগে উঠছে, বিপ্লবী হয়েছে, এখন এসেছে বিপ্লবী সাজিতে। ওই সময় কি কি করেছিল আসেন দেখি। পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল, হ্যাঁ, পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে। নির্বাচনের আগে হাসিনার যেগুলো মেগা প্রজেক্ট, গুলো মেগা দুর্নীতির প্রজেক্ট, সেগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল। পদ্মা সেতু নিয়ে, মাতারবাড়ি নিয়ে, রামপাল নিয়ে, পায়রা নিয়ে, রূপপুর নিয়ে। রূপপুরে কি পরিমাণে টাকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে, কিন্তু ওর কাছে আসে নাই গেলে সেই খবর, ওইটা প্রমোট করে গেছে। ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছে লাগিয়েছিল, কইছিল মনে আছে না? এটা আবার দেখেন, বাংলাদেশের মানুষ নাকি পেঁয়াজ খেয়ে নেশা করে। শুনেন, বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে, একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ। আবার দেখেন নসরুল হামিদের ওটি যে ভিডিও বানায় প্রশংসা করে, হ্যাঁ। আবার ইসরায়েল পণ্য বয়কটের সময় স্টারবাক্সের মগ নিয়ে ওই উপহাস, দুইটা মগ, দুই হাতের দুইটা মগ নিয়ে উপহাস করছিল বয়কটকারীদের। আজ এডিটর সাহেব দেখান তো 5 আগস্টের আগের ভিডিওগুলো দেখান, এখানে টাইটেলগুলা, আর পরে ভিডিওগুলোর টাইটেলগুলো এটি দেখান। দেখেছেন? হ্যাঁ, বিপ্লবী পৌরুষ জায়গায় উঠেছে, বিপ্লবী হয়ে উঠেছে। আগে ছিল ধ্বজভঙ্গ, তারপরে 5 আগস্টের পরে ওর পৌরুষ জায়গায় উঠেছে। তা আসেন ভিডিওর শুরুতে কি কইছে সেটা দেখি। 5 আগস্ট বিকাল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। তো ও বিএনপির দোষ দিতেছে। বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে? তো একটা গণতান্ত্রিক দল তো নিজের দেশের সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে না? বিএনপি তো হাসিনার কাছেও চাইছে নির্বাচন নাকি? তো এনাদের ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব ওয়াজেদ জয় 90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দেওয়ার দাবি করলো, সেটা এনাদের ভালো লাগছে না? হ্যাঁ, দেখেছেন? আসেন একে একে অন্য অভিযোগগুলো দেখি। ওই করছে যে মার্কিন দূতাবাসের সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি আর প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাইছিল। শুনেন, মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে। ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি। উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না, ওই কি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে 4.5 লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল। আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে নাই। মার্কিন দূতাবাস তাদের কেবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি, তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখা পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনে মতামত চায়। এরকম একটা কেবল যেটা পাঠানো হয়েছে 2008 সালের নভেম্বরে, সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে, যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে চাঁদা দাবি, তমুক প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ। এটা রিপোর্টিং, এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না। একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোনো সূত্র করতেছে না। এই অভিযোগ আনছে মইনু আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন, যারা তখন -2 ফর্মুলা বাস্তবায়নে ব্যস্ত। আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে, আর কিছু না। কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই 1/11-তে। এই মামলাগুলো হয়েছিল সরাসরি মইনুল আহমেদের নির্দেশে, যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই।
বইয়ের 274 পৃষ্ঠাতে মহিউদ্দিন আহমেদ যখন তৎকালীন এনবিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে, উনি উত্তর দিচ্ছেন, কি বলতেছেন, তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি, যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই, তার তো কিছু পাই নাই বলতে গেলে, দেখেছেন। এবং এই 1/11 বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মইনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে। এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো। সেই মামলাগুলোর সূত্র ধরে এই প্রভুপাদ ভিডিও বানায় ফেলছে যে তারেক রহমান চাঁদাবাজি করছে, দেখেছেন। মানে একটা মানুষের তো ইন্টেলেকচুয়াল একটা অনেস্টি থাকবে। উনাকে আবার ছাত্র পড়ায় বুয়েটে, ছাত্র কি শিখবে ওর কাছ থেকে? ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না, কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে। এখন প্রশ্ন হইতেছে যে মামলাগুলো হইলো গত 17 বছর, এই চাঁদাবাজি মামলার অগ্রগতি কি? গোড়ার ডিম শূন্য। এটা চাঁদাবাজির মামলাও হাসিনা গত 17 বছরে কোনো আদালতে প্রমাণ করতে পারে নাই, এমনকি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও চায় নাই। তো প্রভুপাত কোত্থেকে পাইলো এগুলা? দেখেছেন কিরকম জাউরা, কিরকম জাউরা। এনায়েতের ভিডিওতে আমিন আহমেদ ভুইয়া নামে এক ব্যবসায়ীর কথা বলছে, যাকে নাকি তারেক রহমান হুমকি দিছিল চাঁদার জন্য। অথচ আমিন আহমেদ ভুইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল। তো এডিটর সাহেব আগে দেখান প্রভুপাত কি কইছে। এই তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদকে হুমকি দিছেন, তুমি যদি আমাকে $1.5 লক্ষ না দাও তাহলে তোমার কোম্পানি আমি বন্ধ করে দিব। তারপরে দেখান আমিন আহমেদ ভুইয়া কি কইছে। কারণ একটা ইস্তেদি বিষয় মামলাটি এখন বর্তমানে রাষ্ট্র বনাম তারেক রহমান সাহেব। আমি নিজে যদি উদ্যোগ হয়ে মামলা করতাম তাহলে তো মামলা চালুই থাকতো। আমার যদি উদ্যোগ বা ইচ্ছা থাকতো, আর স্বাভাবিক বিষয়, আমি তার সময় কেন মামলা করতে যাব? উনি তো আমার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি নমিনেশন দিয়েছে, আমার সাথে রাজনীতি করি। মানে প্রভুপাদ ভিডিওতে যার নাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তারেক রহমান চাঁদা চাইছে, সে নিজেই বলতেছে যে তার কাছে তারেক রহমান টাকা চায় নাই, তাকে মামলা করতে বাধ্য করছে মইনুল আহমেদের সরকার। মানে ওই যে বলছে বিএনপি তো এর মধ্যে ক্ষমতায় আসেনি, মইনুলের পর তো আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে ও তো এমন না যে ওরা চাপ দিয়ে বলছে বিএনপি, তাই না? এইটা গেল প্রথম ধাপ্পাবাজি। দ্বিতীয় ধাপ্পাবাজি ধরি। প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বাংলাদেশের সিমেন্টসের সমস্ত চুক্তি থেকে 2% কমিশন নিয়েছিলেন। থার্ড এক্সাম্পল সিমেন্স থেকে এই তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিছেন বলে কিন্তু অভিযোগ আছে। একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন বাংলাদেশে সিমেন্সের যত চুক্তি হইতো তার থেকে প্রায় 2% কমিশন এই তারেক রহমান নিতেন। সিমেন্সের বিরুদ্ধে আমেরিকার যে মামলা হয়েছিল সেই মামলা 20 পৃষ্ঠার রায়ে কোন ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স 1 টাকাও কখনো দিছে এমন কোনো কথার উল্লেখই নাই। এই যে তাহলে এই তথ্য প্রভুপাত কোথায় পেয়েছে? হ্যাঁ, আওয়ামী লীগ দিছে ওরে, ইন্ডিয়া দিছে ওরে, বুঝছাও। আচ্ছা, এরপরের ঘটনা আর এটা ইন্টারেস্টিং, কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই প্রভুপাদের বেসিকই ক্লিয়ার না। ওই দাবি করেছে যে টঙ্গীতে একটা 80 মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য চীনা কোম্পানি হারবিন তারেক রহমানকে $7.5 লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল। শুনে 12 আগস্ট প্রধান উপদেষ্টার সাথে আসল কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে 2002 সালে মনোনীত হয়েছিল। এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই, তাই হারবিনকে কাজ দিতে তারেক রহমান ঘুষ দিছিল দাবি ভুয়া। কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে তো এমনি কাজ পাবে। মামলাটা আসলে কি ছিল? মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গীর বেসিক শিল্পনগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে। খাদিজা বেগম গিয়াসউদ্দিন আল মামুনকে দিয়ে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে। তো এটা কনসালটেন্সি ফি হিসাবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে। খাদিজা বেগম পুরা মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে। তাই 2013 সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল, কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত। মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায়, হাসিনার আমলে। কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই, তারা এসকে সিনহার মতো দেশ ছাড়া করে বাধ্য করা। উনি মানে ফিনল্যান্ডে আছেন। এরপর
প্রভুপাদ দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে 21 কোটি টাকা নিয়েছিল একটা মামলার বিচার প্রভাবিত করতে। বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে, নাম হচ্ছে শাফিয়াত সোবহান স্থানভীর। ইনি কিন্তু আনভীরেরই ভাই। তার বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান 21 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে। এই গল্পটা তখন ডিজিএফআই বানায় পেপারগুলোকে খাওয়াইছিল, যেটা 2016 সালে ডেইলি স্টারের মাহফুজ আনাম নিজেই স্বীকার করছে। সে বলছে ডিজিএফআই বানানো গল্প ছাপানোতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল। ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়েত আজকে ওই জেনজিদের খাওয়াইতে আসছে, কোন ধরনের রিসার্চ না কইরাই কিরকম জাউরা দেখেন। আকবর সোবহান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়া এত কোটি টাকা নিছে, একদম ফিগারটা সহ উল্লেখ ছিল, 50 কোটি টাকা নিছে। এটা খুব সুন্দর। তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয় না, শুধু প্রত্যেকটা আপনারা লিড করেছেন না না প্রত্যেকটা, আই ডোন্ট রিমেম্বার দ্যাট, না আমার মনে আছে না, এই প্রত্যেকটা কাগজে ওটা ছেপেছে। আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই, ওটা আমি লিখেছি, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল, আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট, আমি অপকটে স্বীকার করি। কিন্তু ঘটনা হচ্ছে যে যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তারেক রহমানের বিরুদ্ধে সবগুলো 111 সরকার, এবং 111 তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল, তাই না? এই 111 সরকার ইন্ডিয়ার হাতে বাংলাদেশকে তুলে দেয়। এই যে ওই সময় 111 ডিজিএফআই মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস, বানানো তরকারি খাওয়াইছিল, সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভুপাদ আইসকা জেনজিদের। এবার আসেন খাম্বানিয়া মিথ্যাচারের আলাপটা করি। ওই 111 সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে ওরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক ভিসি আব্দুল মতিন পাটোয়ারির নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল। সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি। খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় 100 কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম 4টা প্রতিষ্ঠান ছিল। এর মধ্যে 3টেই ছিল আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান। এই 5 বছরে আরইবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আওয়ামী লীগ সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেমকম গ্রুপের 5টা প্রতিষ্ঠান। এই গ্রুপ একাই 511 কোটি 30 লাখ টাকার কাজ পায়। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় আরইবির খুঁটির পুরাটাই যোগান দেয় এই প্রতিষ্ঠান। 2002 থেকে 2003 সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও 100 কোটি টাকার মতো কাজ করছে গিয়াসউদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের 2টা প্রতিষ্ঠান। তবে জোট সরকারের 5 বছরে প্রথম 1 বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি। জোট সরকারের 5 বছরে আরইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট 879 কোটি 31 লাখ 22 হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয়। এর মধ্যে জেমকন গ্রুপের 5টা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে 511 কোটি 30 লাখ টাকার, কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে 119 কোটি 79 লাখ টাকার খুঁটি, খাম্বা গ্রুপের 2টা প্রতিষ্ঠান সরবরাহ করে 102 কোটি 10 লাখ টাকার খুঁটি। এবার এই যে সে পাশে লেখেন তো, কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে 85 কোটি 4 লাখ টাকার। এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড 24 কোটি, রয়্যাল গ্রিন 13 কোটি, লুমেক রুম্বার 20 কোটি ও এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি 25 লাখ টাকার একটা খুঁটি সরবরাহ করে। 2003-4 সালে আরইবির মোট খাম্বা কেনে 214 কোটি টাকার। এর মধ্যে জেমকন 104 কোটি, মানে অর্ধেকেরই। খাম্বা 41 কোটি, কনফিডেন্স 31 কোটি, কন্টেক্ট 26 কোটি, টেস্কো পাওয়ার 20 কোটি, রয়্যাল গ্রিন 5 কোটি টাকার কাজ পায়। 2004-5 সালে আরইবির মোট খুঁটি কেনে 194 কোটি টাকা। এর মধ্যে জেমকন 87 কোটি টাকা, খাম্বা মাত্র 29 কোটি, কনফিডেন্স 27 কোটি, কন্টেক্ট 21 কোটি, রয়্যাল গ্রিন 5 কোটি টাকা, অন্য একটা কোম্পানি 2 কোটি টাকার কাজ পায়। 2005-6 সালে 127 কোটি টাকা কাজের মধ্যে জেমকন 68 কোটি, খাম্বা 25 কোটি, কনফিডেন্স 25 কোটি, কন্টেক্ট 11 কোটি, রয়্যাল গ্রিন 2 কোটি টাকার কাজ পায়। তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল আওয়ামীপন্থী ব্যবসায়ী কাজী শাহাদের জেমকন গ্রুপ, তাই না? হিসাবটা কি বলে? হিসাব তো পাক্কা হিসাব, আপনি নিয়ে আসতে পারেন, এখনো নিয়ে আসতে পারেন, এইসব তো সরকারের কাছেই আছে। তো খাম্বা কি প্রভুপাত পাশায় ঢুকাইছে? হ্যাঁ, খাম্বা বেচলো আওয়ামী লীগ আর প্রভুপাতের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা। হ্যাঁ, এবার আসেন জিয়া অরফানেজ ট্রাস্ট নিয়ে কথা কই। 6 নাম্বার এক্সাম্পল, জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে। ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও 2 কোটি টাকা হাতায় আনেন এই তারেক রহমান। উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে।
ওই দাবি করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল। সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতায় নিয়ে জমি কিনে নাই, এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে। দেখেন, যেটাই মামলার রায় বলা আছে, তারেক রহমান অরফানেজ ট্রাস্টের টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই।